সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রাপ্য হিসাব রক্ষণ পদ্ধতি যে ক্লাসটা আছে, এটা আমি তোমাদেরকে অনেকগুলো ক্লাস অলরেডি লেকচার দিয়েছি। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অনেক সময় প্রাপ্য হিসাবের মধ্যে যখন দুটি বছর দেওয়া থাকে, সেই দুটি বছরের মধ্যে কিভাবে আমরা প্রাপ্য হিসাব নির্ণয় করব, সেই বিষয়টাই এখানে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো অঙ্কটি মূলত তোমরা অঙ্কটি এছাড়াও তোমরা অঙ্কটি দেখতে পাবা। এটা হলো 2018 সালের দিনাজপুর বোর্ড। তো আমি যেটা এখানে তোমাদেরকে করে দিব সেটা হলো, প্রথমে আমি অনাদায়ী পাওনা খরচটা আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, অনাদায়ী পাওনা খরচটা করার পরে আমরা জাবেদা করব, জাবেদা করে অন্যান্য যে জিনিসগুলোর প্রয়োজন সেটা আমরা করব। তো আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি তোমরা দেখো, সেখানে আমরা একটা বিষয় আমি যেটা দেখেছি সেটা একটা সাল আমরা চিন্তা করছি। কেমন, এটার মধ্যে দুটো সাল পাশাপাশি দেওয়া আছে। সেখানে দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/16/12,000, 31 ডিসেম্বর 2017 তো নেই। লিখিত অনাদায়ী পাওনা 6,000। লিখিত অনাদায়ী পাওনা মানে যে অনাদায়ী পাওনাটা অলরেডি হিসাবভুক্ত হয়ে গেছে সেটা। অলিখিত অনাদায়ী পাওনা যেটা এখন হিসাবভুক্ত হয়নি, সেটা 2016 সালে ছিল 10,500 এবং 31 ডিসেম্বর ছিল 2017-তে 5,400। অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন করে রাখতে হবে 2.5% এবং 5%। প্রাপ্য হিসাব বছর শেষে দেওয়া আছে 2,26,500 এবং 1,55,400 টাকা। তো এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে, এখানকার মধ্যে আমাদের মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ প্রতিষ্ঠান তার লাভের অংশ থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি সে রেখেছে যে 12,000 টাকা। কেমন, এই 12,000 টাকা সে অনাদায়ী পাওনা সঞ্চিতি রেখেছে। তো আমরা বের করব যে এই বছর নতুন করে সে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে বাকি, এই জিনিসটা আমরা এখন এখানে বের করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে এখানে আমরা লিখব লিখিত অনাদায়ী পাওনা, যেটা 2016 এবং 2017। কেমন, এটা হবে টাকা এবং টাকা। ওকে, তাহলে লিখিত অনাদায়ী পাওনা 2016 সালে ছিল কত? 6,000 টাকা। কেমন, 2016 সালে আমি দেখলাম 6,000 টাকা। 2017 সালে এটা নেই। এবার অলিখিত, যেটা নতুন, যোগ অলিখিত অনাদায়ী পাওনা, যেটা হলো 2016 সালে 10,500 এবং 2017 সালে হলো 5,400 টাকা। ওকে, এবার আমরা যে জিনিসটা যোগ করব সেটা হলো যে এখানে যেটা আসবে সেটা হলো 16,500, এটা হলো 5,400। এবার আমরা যোগ করব যে নতুন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কেমন, এটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে এখানে যেটা দেওয়া আছে, দেখো দুটো দেওয়া আছে, লিখিত অনাদায়ী পাওনা আর একটি হলো অলিখিত অনাদায়ী পাওনা। কেমন, তো লিখিত অনাদায়ী পাওনাটা অলরেডি অ্যাডজাস্ট করা আছে প্রাপ্য হিসাবের সাথে, অলিখিতটা অ্যাডজাস্ট করা নেই। তো আমরা সেটা সেখান থেকে বের করব। প্রথমে এখানে আছে 2,26,500 মাইনাস 10,500। কেমন, তাহলে সেটা কত আসে? তাহলে 2,26,500 থেকে 500 গেলে 2,26,000, তাহলে 2,16,000। কেমন, গুণন 2.5%। ঠিক আছে, এই হলো একটা অনাদায়ী পাওনা। কেমন, আচ্ছা, এবার আমরা আরেকটা করার চেষ্টা করবো। এখানে তোমরা দেখো, সেটা হলো যে 1,55,400 মাইনাস 5,400 কেমন, গুণন 5%। ওকে, আমরা দেখব কত টাকা আসে। তাহলে এখানে যেটা হলো যে 2,16,000 গুণন 2.5
পার্সেন্ট, সেটা হলো এখানে আমরা যেটা পেলাম সেটা হলো 5,400 টাকা। কেমন? আচ্ছা, তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে আমরা পেয়ে গেলাম নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এটা। তো এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো যে আমাদের এখানে নতুন যেটা আছে সেটা হলো 1,55,400 মাইনাস 5,400 গুণন 0.05 হলো 7,500। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো 7,500। ওকে, তাহলে আমাদের এখানে যেটা হলো যে 21,900। কেমন? 21,900 টাকা আমরা পেয়ে গেলাম, আর এখানে হলো 12,900। ওকে, আমরা দেখব যে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখো এখানে দেওয়া আছে, এটা 2016 সালে 12,000। কেমন? 12,000। তার মানে প্রতিষ্ঠান যাই অনাদায়ী পাওনা হোক, সেটার জন্য প্রতিষ্ঠান অলরেডি 2016 সালে 12,000 টাকা রেখেছিল, তাহলে তাদের এখানে যেটা হবে 9,900 টাকা বের হলো। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন 2017 সালে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? মনে রাখতে হবে যে 2017 সালে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 2016 সালে যেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে সেটা 2017 সালে গিয়ে পুরাতন হবে। কারণ হলো এই বছর 16 সালে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ধরেছিল সেটা হলো 17 সালের জন্য, এটা হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 12,900 মাইনাস 5,400, তাহলে হলো 7,500। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। কারণ হলো যে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পুরাতন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেটা হলো আমার টোটাল লিখিত, অলিখিত এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হওয়ার পরে যা থাকবে সেখান থেকে এই 12,000 টাকা আমি মোকাবেলা করার জন্য রেখেছিলাম। তাহলে 12,000 টাকা রাখলে আমার যে 9,900 টাকা, এটা হবে আমার অনাদায়ী পাওনা খরচ, যেটাকে আমরা অনাদায়ী পাওনা খরচ আমরা বলবো। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা জাবেদা করার চেষ্টা করব, যদিও অঙ্কের মধ্যে জাবেদা চাইনি, তারপর আমি তোমাদেরকে জাবেদাটা করে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম যে জাবেদাটা আমরা এখানে করব সেটা হলো যে আমরা এখানে 1 নম্বর যে জাবেদাটা হবে, 1 নম্বর জাবেদাটা সেটা হলো, দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, লিখিত হোক আর অলিখিত হোক এই টাকাগুলো যেহেতু খরচ, এগুলো প্রথমে হিসাব থেকে ক্লোজ করে দিতে হবে। কেমন? তাহলে হিসাব থেকে আমরা ক্লোজ করে দিব। আমরা প্রথমে 2000 আমরা জাবেদা করব 2016 সালের যে জাবেদাগুলো, সেই জাবেদাগুলো করার চেষ্টা করব। দেখো 2016 সালের যে প্রথম জাবেদাটা হবে সেটা হলো যে, দেখো 2016 সালে এখানে আছে লিখিত তোমার অনাদায়ী পাওনা। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো লিখিত অনাদায়ী পাওনাকে আমি বন্ধ করব। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কেমন? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেটা হবে 6,000 টাকা। কেমন? তো দেখো 6,000। ওকে, এরপর 2 নম্বর যে জাবেদাটা হবে এটাকেও আমি বন্ধ করব। কেমন? তাহলে 2 নম্বর জাবেদাটা হবে আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কেমন? তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট সেটা হলো 10,500। ওকে, মানে আমি এই দুটো হিসাবকে বন্ধ করে দিলাম। এগুলো তোমাদের আগের ক্লাসগুলোতে আমি এটা আলোচনা করেছিলাম, এই দুটাকে আমি ক্লোজ করে দিলাম, মানে বন্ধ, হিসাব থেকে আউট করে দিলাম। এটা তাহলে 3 নম্বরে আমি কি করব, নতুন করে দেখো এই যে এখানে যেটা দেওয়া আছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমার এখানে সৃষ্টি হলো 5,400। আমি এখানে যে জাবেদাটা দিব সেটা হলো অনাদায়ী পাওনা ডেবিট, ধরো 5,400, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট 5,400।
400। ওকে, 4 নম্বরে আমি আরেকটা জাবেদা দিব, সেটা হলো যে এই যে দেখো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা, সেটা আমি আগামী বছর বন্ধ করার জন্য বা ক্লোজ করার জন্য ব্যবহার করি। তো এই অনাদায়ী পাওনাটাকে আমাকে বন্ধ করে দিতে হবে, সেজন্য আমাকে এটা বন্ধ করার জন্য আমাকে যেটা দিতে হবে, আয় সারাংশ ডেবিট অনাদায়ী পাওনা ক্রেডিট। তাহলে কত টাকা হবে? সেটা হবে এই যেটা 5,400। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি 17 সালের জাবেদাটা সেটা আমি ক্লোজ করব, আমি দেখাবো 2017। দেখো 2017 সালে 1 নম্বর যে জাবেদাটা হবে, দেখো 2017 সালে একটা অনাদায়ী পাওনা এখানে আছে। তাহলে 2017 সালে যে অনাদায়ী পাওনাটা আছে সেটাকে আমি এখন বন্ধ করব। তো 2017 সালে অনাদায়ী পাওনাকে আমি বন্ধ করতে হলে প্রথমে আমাকে দিতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখো এখানে দেওয়া আছে 5,400। কেমন? 5,400। ওকে, এরপর যে আমি যেটা করব সেটা হলো যে 2 নম্বরে এই বছর দেখো 17 সালে নতুন করে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি হলো, সেটা আমি এখানে লিখব। সেটা হলো অনাদায়ী পাওনা ডেবিট, সেটা হলো 7,500। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট 7,500। 3 নম্বর আমি যে কাজটা করব, এই 7,500 এই যেটা, এটাকে আমি বন্ধ করে দিব। তাহলে সেটা হবে আয় সারাংশ ডেবিট 7,500। আর হলো সেটা হলো আরেকটা হলো যে আয় সারাংশ ডেবিট, এই যেটাকে বন্ধ করতে হলে অনাদায়ী পাওনা ক্রেডিট। কেমন? 7,500। অর্থাৎ আমি তোমাদেরকে দেখালাম যে আমাদের মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনার যে বিষয়গুলো, সেটা হলো যে আমাদের জাবেদাগুলো বুঝতে হবে। কেমন? এই জাবেদাগুলো আমি কীভাবে বুঝবো বা কীভাবে আমি সেটা কাজ করব, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। সেটা হলো যে তোমরা দেখবা যে যখন এই অনাদায়ী পাওনাটা আছে, এই অনাদায়ী পাওনাগুলোকে আমি বন্ধ করব। ঠিক আছে, এগুলোকে আমি হিসাব থেকে ক্লোজ করে দিতে হবে, হিসাবের থেকে আউট করতে হবে। এগুলো কীভাবে করব? সেই জন্য যেহেতু ভাতা পদ্ধতিতে আমি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করি, সেই জন্য ভাতা পদ্ধতিতে আমাকে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির মাধ্যমে সেটাকে বন্ধ করতে হবে। এবং এখানে এটাকেও বন্ধ করব, আমি যদি থাকে এটাকেও বন্ধ করব। ওকে, এরপরে নতুন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি হবে, সেটা দিয়ে আমি লিখবো অনাদায়ী পাওনা বা কুরিন, তোমরা কুরিনও লিখতে পারো, ডেবিট অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এরপরে এই যে দেখতে পাচ্ছ এখানে অনাদায়ী পাওনা, এটাকে আমি হিসাব থেকে আউট করব বা হিসাব থেকে আমি বন্ধ করব, যেটাকে বন্ধ করা বলে, এটাকে আমি বন্ধ করে এটা দিব। আবার 2017 সালে সেমভাবে দিব, অর্থাৎ পুরাতন যে অনাদায়ী পাওনা বা দেখি সেটাকে আমি হিসাব থেকে ক্লোজ করে দিব। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। কেমন? তো আমরা এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি। কেমন? আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করব এখানে একটা। তো তোমরা লক্ষ্য করো কিভাবে আমরা একটি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এখানে প্রস্তুত করি। আমরা এখানে লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি, তো এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে আমরা এরপরে তারিখ, বিবরণ, তারপরে আমরা দিব জাবেদা পৃষ্ঠা, তারিখ, বিবরণ, এরপরে দিব জাবেদা পৃষ্ঠা। ওকে, তো আমরা শিক্ষার্থী তোমরা দেখো, আমরা এখানে যেই জাবেদাটা করব সেই জাবেদাটার মধ্যে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু আমি এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করছি, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি,
তাহলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা এখানে হিসাবটা কিভাবে আনবো দেখো। তো আমরা প্রথমে এখানে লিখব যে প্রথমে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কোন হিসাব বা কোন উদ্বৃত্ত শো করে সবসময়, ক্রেডিট উদ্বৃত্ত। কেমন? তাহলে ক্রেডিট উদ্বৃত্ত শো করলে আমরা এখানে যেটা করব সেটা হলো 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি হবে দেওয়া আছে। দেখো এই যে 12,000, কেমন? এই যে 12,000 টাকা ব্যালেন্স বিডি দেওয়া আছে। ওকে, তো 2016 সালে ব্যালেন্স বিডি 12,000 টাকা দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো 2016 সালে তোমাদের এখানে লক্ষ্য করো, 2016 সালের ডিসেম্বর 31 দেখো কি দেওয়া আছে। নর্মালি একটা বিষয় খেয়াল রাখবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুনটা বছরের শেষে তৈরি হয়, অর্থাৎ এই যে আমি যেটা লিখছি, আমি এখানে ডেট দেইনি, এটা সবসময় শেষ তারিখ দিতে হবে। তো সেটার জাবেদাটা হলো দেখো যে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, আমরা করছি অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা ক্রেডিট দিকে বসবে। সেটা হলো অনাদায়ী পাওনা হিসাব কত টাকা আছে দেখো, সেখানে আছে 5,400 টাকা। ওকে, 5,400 না, সরি, এখানে দেওয়া আছে সেটা হলো যে 9,900। আমরা প্রথমে যেটা লিখছিলাম সেটা হলো যে আমাদের এখানে প্রথম যে হিসাবটা আমরা এখানে লিখছি সেটা হবে, আমাদের এখানে ভুল লিখছি, এটা হবে 9,900, সরি 9,900। ওকে, 9,900 লিখব, 9,900, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে আমাদের 9,900, তাহলে এখানে হবে 9,900। ওকে, তো এই পর্যায়ে আমাদের যেটা হবে সেটা হলো যে আমরা এটা বের করে ফেললাম 21,900 টাকা আমাদের হয়ে গেল। এবার আমরা এখানে যেটা করব যে, কারণ আমাদের এখানে অনাদায়ী খরচ ছিল 9,900, আমরা এখানে এটা দিয়েছি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো যে 2016 সালের জানুয়ারি 1, কেমন? জানুয়ারি 1 আমরা এখানে দিব। দেখো প্রাপ্য হিসাবটা আমরা এখানে এই যে এই জিনিসটা প্রাপ্য হিসাবটা, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি 2016 সালের, এইটা ধরো জানুয়ারির 1, এটাও জানুয়ারির 1, এটা হবে ডিসেম্বর 31, এটাও হবে ডিসেম্বর 31, কেমন? নর্মালি শেষ তারিখ হয়। আচ্ছা, তো এখানে প্রথম যেটা আছে সেটা হলো প্রাপ্য হিসাব দেওয়া আছে। প্রাপ্য হিসাব যেটা দেওয়া আছে সেটা হলো, একটা হলো 10,000, একটা হলো 6,000। প্রাপ্য হিসাব যেটা দেওয়া আছে একটা হলো 6,000। এরপরে আবার যেটা দেওয়া আছে সেটা হলো যে আরেকটা প্রাপ্য হিসাব দেওয়া আছে, প্রাপ্য হিসাব দেওয়া আছে 10,500, কেমন? 10,500 টাকা দেওয়া আছে। এই পর্যায়ে দেখো আমাদের এখানে 21,900 টাকা আমাদের হবে, কিন্তু আমাদের এখানে ডিসেম্বর 31 যেটা আছে সেটা হলো ব্যালেন্স সিডি, সেখানে দেওয়া আছে দেখো 5,400 টাকা, তাহলে 21,900 টাকা হয়ে গেল, কেমন? অর্থাৎ যে ব্যালেন্সিং যে ফিগারটা, সেই ফিগারটাই হবে আমার এখানে এই যে এই 5,400 টাকা। অর্থাৎ আমি একটু আগে যেটা করলাম যে অনাদায়ী খরচটা, সেখানে যেই 5,400 টাকা ছিল সেটাই হবে এটা। ওকে, এই পর্যায়ে আমরা করব 2017 সালের আমরা হিসাবটা করব। তো 2017 সালের জানুয়ারি 1 আমরা যেটা করব সেটা হলো যে 2017 সালের জানুয়ারি 1 আছে ব্যালেন্স বিডি, সেটা দেওয়া আছে হলো 5,400। দেখো 2016 সালে যে ব্যালেন্স সিডি ছিল সেটা এখানে যাবে, দেখো এই যে এখানে যাবে 5,400। তো আমরা দেখব যে 2016 সালে তার আর কোনো কিছু হয়েছে কিনা। দেখো 2016 সালের এই যে দেখো ডিসেম্বর 31, কেমন? ডিসেম্বর 31 তারিখে দুটো ঘটনা ঘটেছিল। একটা হলো দেখো অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি করতেছি আমরা, সেহেতু আমরা এখানে ডিসেম্বর 31 দিব অনাদায়ী পাওনা হলো 7,500, কেমন?
তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সেটা হলো যে 12,900, দেখো 7 5 12, 12,900 টাকা পেয়ে গেলাম, 12,900। ওকে, 12,900। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখব 2017, সেটা হলো জানুয়ারির 1 তারিখ। দেখো এখানেও জানুয়ারির 1 তারিখে একটা বিষয় ঘটেছে, এই যেটা, সেটা হলো জানুয়ারির 1, কেমন, জানুয়ারি 1। দেখো এই যে এটা, তোমরা যদি ওই আগের ইয়েটা দেখে থাকো তাহলে সেটা পারবা। এই যে এটাকে আমি বন্ধ করেছি, কেমন, এই যে প্রাপ্য হিসাব। তাহলে আমি এখানে দিব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হলো এখানে দেখো আছে 5,400, তাহলে 5,400 প্রাপ্য হিসাব। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে দেখো হবে 12,900 টাকা। তাহলে বাকি যে টাকাটা আছে সেটা আমি কোথায় পাবো, সেটা দেখো এই ডিসেম্বর 31, সেটা হবে ব্যালেন্স সি ডি। তাহলে কত টাকা হবে দেখো, সেটা হবে 7,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা হবে আমার ব্যালেন্স সি ডি। তো এভাবেই আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো আমাদের অঙ্কের মধ্যে আমাদের খেয়াল রাখবো, সেটা হলো আমাদের জাবেদাটা ঠিক আছে কিনা। যদি আমাদের জাবেদার বিষয়টা সঠিক থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে আমি চেষ্টা করব তোমাদেরকে একটি প্রাপ্য হিসাব করে দিতে। তো আশা করি তোমরা আমার সাথেই আছো। অর্থাৎ যদি আমাদের এই বিষয়গুলো জানতে হয় তাহলে মনে রাখবা আমাদের এই জাবেদাটা সঠিক এবং সুন্দরভাবে জানতে হবে। এই জাবেদাটা হবে, মনে রাখবা, অনাদায় লিখিত এবং অলিখিত হবে, এই দুটো বন্ধ করব। এখানে অলিখিত এটা, এই জন্য এটার বন্ধ। এখানে যে নতুন যে সঞ্চিত আমি তৈরি করছি 9,900, এটার জন্য নতুন জাবেদা হবে এটা। আবার আমি 17 সালে দেখো এখানে আবার আরেকটা করেছিলাম, সেটা হলো নতুন যে আমার 7,500 টাকা আসলো, সেটা আমি এখানে দেখিয়েছি। তো এই পর্যায়ে আমরা চেষ্টা করব একটি প্রাপ্য হিসাব প্রস্তুত করতে। প্রাপ্য হিসাব, কেমন, প্রাপ্য হিসাব। তো আমরা এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো প্রাপ্য হিসাবটার মধ্যে আমাদের কি কি এন্ট্রি ছিল, কেমন, আমাদের কি কি এন্ট্রি ছিল। দেখো আমাদের মাত্র দুটো এন্ট্রি ছিল এখানে। 2016 সালে ছিল একটি, অর্থাৎ আয় সারাংশ, আর হলো যখন প্রাপ্য হিসাব তো এখানে যায়। তো প্রাপ্য হিসাবে আমাদের তিনটা প্রাপ্য হিসাবটা আমরা এখানে করব অনাদায়ীটা। প্রাপ্যটা আমাদের প্রয়োজন নেই। আমাদের এখানে 2018 সালে যেটা শেষে সেটা হলো অনাদায়ী পাওনা, কেমন, ঠিক আছে। আমরা অনাদায়ী পাওনাটা করি, অনাদায়ী পাওনা হিসাব। তো অনাদায়ী পাওনা হিসাব যদি আমরা করি তাহলে অনাদায়ী পাওনার জন্য আমাদের এখানে কয়টা জাবেদা ছিল, দুইটা। দেখো এখানে অনাদায়ী পাওনার জন্য শুধু কয়টা, এখানে একটা আয় সারাংশ আর এখানে একটা, দুইটা, এখানে হবে দুটা, কেমন, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করবা, অনাদায়ী খরচের কখনো ব্যালেন্স হয় না। তো সেই ক্ষেত্রে খরচ সবসময় ডেবিট উদ্বৃত্ত শো করে। তো আমরা প্রথম যে এখানে জাবেদাটা আছে দেখো, এটা 2016 সালের প্রথম জাবেদাটা, যে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা। তো আমরা প্রথম যেটা করব, যেহেতু এটা 31 ডিসেম্বর, সেহেতু আমরা এখানে লিখব 2016 ডিসেম্বর 31। দেখো এই যেটা, এটার বিপরীতে আছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, কেমন, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা হলো যে 9,900 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি 9,900। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম 9,900, ঠিক আছে। দেখো আরেকটা জাবেদা আছে এখানে, আয় সারাংশ। এই যে অনাদায়ী পাওনা ক্রেডিট আয় সারাংশ, যেহেতু আমি অনাদায়ী পাওনা হিসাব করছি যেহেতু আমি এখানে দিব 2016 ডিসেম্বর 31 আয় সারাংশ 9,900। ওকে, তাহলে আমি হিসাবটা বন্ধ করে ফেললাম, কেমন। মনে রাখবা আয় সারাংশটা মনে রাখবা, যদি কোনো ধরনের খরচ থাকে সেই খরচকে বন্ধ করার জন্য আয় সারাংশ হিসাবটা আনতে হয়। তো এখানে আয় সারাংশ অর্থাৎ খরচটা সবসময় ডেবিট উদ্বৃত্ত শো করে, এটাকে আমি ক্রেডিট করে দিলাম, তাহলে আয় সারাংশটা ডেবিট হয়ে যাবে। আচ্ছা, এটা হলো 2016 গেল। 2017 সালে দেখো ডিসেম্বর 31, সেখানে এই যে দেওয়া আছে অনাদায়ী পাওনা 7,000। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি
হলো 7,500। কেমন? 7,500। আচ্ছা, গেল। এরপরে আমরা যেটা করব সেটা হলো 2017 সালের ডিসেম্বর 31। দেখো এখানে আরেকটা জাবেদা হলো, এই যে আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব আয় সারাংশ 7,500। কেমন? 7,500। তো আমরা এভাবে যাবে। মনে রাখবা, যদি তোমরা জাবেদার বিষয়টা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কারণ যদি আমরা মনে রাখবা, যদি আমরা এই অঙ্কের মধ্যে এই ক্যালকুলেশনগুলো বুঝতে পারি, বিশেষ করে এই যে এখানে কিভাবে, দেখো এখানে এই দুটো জিনিস কিন্তু পুরনো, এই যে এটা এখানে দেওয়া আছে, এটা আমি বন্ধ করে দিলাম। কেমন? কিন্তু আমাদের এইটার মধ্যে থেকে নতুন যে অনাদায়ী পাওনা যেটা বের হবে, সেটা টোটাল অনাদায়ী পাওনা খরচ, সেটা আমার এটা কেন, এটা তো এটা আমি 9,900 টাকা দেওয়ার কারণটা কি? এর কারণ হলো যে এই আমার টোটাল নতুন করে অনাদায়ী পাওনা খরচ হবে 9,900 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা 9,900। আবার 2017 সালে আমার এখানে একটা হবে। তো এভাবেই আমরা যদি সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে পারি তাহলে আমাদের আশা করি আমরা সবগুলো অঙ্ক এইভাবে করতে পারবো। তো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি কোনো কমেন্ট থাকে তোমরা অবশ্যই আমাকে করবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অঙ্কটা বারবার দেখবা, আমি এই রিলেটেড আরেকটা অঙ্ক তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।